ডিয়ার ভিউয়ার্স, আইন শিখি হাতে কলমের প্রোগ্রামে আপনাদের স্বাগত। ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি। আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে শর্ট নোট বা টিকা, মারামারি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অবৈধ অবরোধ, উৎপাত, অপরাধজনক নরহত্যা ও খুন, ছিনতাই, ধর্ষণ ও ব্যভিচার, জালিয়াতি, প্রতারণা, দস্যুতা ও ডাকাতি, আঘাত ও গুরুতর আঘাত, শাস্তি, শীত কেটে গৃহে প্রবেশ, দাঙ্গা, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, অপহরণ ও অপবাহন, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ, অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র, সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের পার্থক্য। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আজকে টিকা আলোচনার বিষয়বস্তু, এখানে অনেকগুলা টিকা দেওয়া হয়েছে। প্রথমে আমি প্রথম টিকাটি দিয়ে আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে মারামারি। মারামারি ইংরেজি হচ্ছে অ্যাফ্রে, AFFARY, অ্যাফ্রে। দণ্ডবিধির ধারা 159 অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো প্রকাশ্য স্থানে ঝগড়া বিবাদ করে শান্তি ভঙ্গ করে তাহলে তারা মারামারি করেছে বলে গণ্য হবে। মারামারির ক্ষেত্রে সাধারণত পূর্ব পরিকল্পনা থাকে না, হঠাৎ করে এই মারামারি সংঘটিত হয়। আমি মারামারির উপাদানগুলো বলছি। 1 নম্বর উপাদান হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। 2 নম্বর উপাদান, প্রকাশ্য স্থানে মারামারি অনুষ্ঠিত হবে। 3 নম্বর, এই মারামারির ফলে শান্তি ভঙ্গ হবে। এখন আমি শাস্তি কি মারামারির সেটা বলছি। কোনো ব্যক্তি মারামারির অপরাধ সংঘটিত করলে তার যে শাস্তি হবে সেটা সশ্রম বা বিনাশ্রম 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা 100 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। তাহলে আমি পরের টিকাতে যাচ্ছি। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। দণ্ডবিধির ধারা 405 অনুযায়ী কোনো ব্যক্তি যদি আইনগতভাবে কোনো সম্পত্তি পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে অসাধুভাবে সে সম্পত্তি আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে প্রয়োগ করে বা বিলি ব্যবস্থা করে বা অন্য কোনো ব্যক্তিকে তা করতে দেয়, তাহলে উক্ত ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে বলে গণ্য হবে। যেমন ক, একটি গুদামের রক্ষক খ বিদেশ যাওয়ার সময় তার কিছু আসবাবপত্র কয়ের নিকট গচ্ছিত রাখে এই শর্তে যে খ গুদামের জন্য নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করবে, কিন্তু ক অসাধুভাবে এই আসবাবপত্র বিক্রি করে দেয়। ক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে। এখন আমি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের উপাদান কি কি সেটা বলছি। উপাদান, 1 নম্বর উপাদান, আইনগতভাবে কোনো ব্যক্তি সম্পত্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবে। 2 নম্বর উপাদান হচ্ছে অসাধুভাবে তা বিক্রি করে দিবে। 3 নম্বর উপাদান হচ্ছে অন্যায়ভাবে সে ব্যক্তি নিজের ব্যবহারের জন্য সেই সম্পত্তি কাজে লাগাবে। 4 নম্বর উপাদান হচ্ছে অন্য কোনো ব্যক্তিকে সেই সম্পত্তি ব্যবহারের অনুমতি দিবে। এখন আমি শাস্তি কি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সেটা বলছি। কোনো ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করলে তা সশ্রম বা বিনাশ্রম 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আমি পরের টিকাতে যাচ্ছি। অবৈধ অবরোধ, ইংরেজিতে বলে wrongful confinement। দণ্ডবিধি ধারা 340 অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির চলাচলে এমনভাবে বাধা সৃষ্টি করে বা এমনভাবে নিয়ন্ত্রণ করে যে উক্ত ব্যক্তি নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না, তাহলে উক্ত বাধা বা নিয়ন্ত্রণ অবৈধ অবরোধ হিসাবে গণ্য হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমানার বাইরে যেতে অবৈধভাবে বাধা দান করলে তাকে অবৈধ অবরোধ বলে। এখন আমি উপাদান বলছি। 1 নম্বর, অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে চলাচলে বাধা দান করবে। 2 নম্বর উপাদান, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে বাধা দান করবে। 3 নম্বর উপাদান, অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় কাজটি করবে। আর 4 নম্বর উপাদান হচ্ছে যাকে বাধা দেওয়া হয় তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারেন না। এখন আমি এর শাস্তি কি সেটা বলছি। অবৈধ অবরোধের শাস্তি হচ্ছে সশ্রম বা বিনাশ্রম 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপর আমি পরের টিকায় যাচ্ছি। উৎপাত, ইংরেজিতে যাকে বলে পাবলিক নুইসেন্স। ইংরেজি নুইসেন্স NUISANC, নুইসেন্স ইংরেজিতে বলে, আর বাংলায় আর ল্যাটিন শব্দ হচ্ছে নোসিয়ার, NOCERE। নোসিয়ার থেকে নুইসেন্স শব্দটা উৎপন্ন হয়েছে, NUISANC, নুইসেন্স শব্দটা উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে আঘাত করা বা বিরক্ত করা। প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তার ব্যক্তিগত অধিকার সংরক্ষণ করার। ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করার অধিকার সকলেরই আছে, তবে নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্যের ক্ষয়ক্ষতি বা অসুবিধার প্রতিও লক্ষ্য রাখতে হয়। নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্যের অসুবিধা সৃষ্টি করলে তার জন্য তা উৎপাতে পরিণত হয়। বিভিন্ন আইনবিজ্ঞানী উৎপাতের বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন। প্রথমেই আমি উইনফিল্ড এর মতে নুইসেন্স বা উৎপাতের সংজ্ঞা কী সেটা বলছি। উইনফিল্ড বলেন, জমির ভোগ, ব্যবহার বা কোনো অধিকারে বেআইনি হস্তক্ষেপ হলো উৎপাত। আর আইনবিজ্ঞানী ফলক, PULLACK, ফলক বলেন, উৎপাত হলো এক ধরনের বেআইনি কাজ যা কোনো ব্যক্তিকে তার সম্পত্তি উপভোগ থেকে বিরত রাখে, কোনো কোনো ক্ষেত্রে তার সাধারণ অধিকার থেকেও বঞ্চিত হয়। এরপরে আমি যাচ্ছি প্রকারে। উৎপাত 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ উৎপাত, যেটাকে বলে পাবলিক নুইসেন্স, পাবলিক। আরেকটা হচ্ছে ব্যক্তিগত উৎপাত বা প্রাইভেট নুইসেন্স। এখন আমি বলছি সাধারণ উৎপাত কি। যে উৎপাত সমাজের সকলের জন্য ক্ষতিকর বা বিরক্তিকর তাকে সাধারণ উৎপাত বা পাবলিক নুইসেন্স বলে। অর্থাৎ এক্ষেত্রে সাধারণ জনগণের ক্ষতি হয় না, ব্যক্তি বিশেষের ক্ষতি হয় না, এটা সাধারণ মানুষের ক্ষতি হয়। এটাই হচ্ছে সাধারণ নুইসেন্স। 3 ভাবে সাধারণ উৎপাতের প্রতিকার লাভ করা যায়। 1 নম্বর প্রতিকার হচ্ছে
অপসারণ, ক্ষতিকর বস্তুটি অপসারণের মাধ্যমে সাধারণ উৎপাদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা গেলে ক্ষতিপূরণের মাধ্যমে সাধারণ উৎপাদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর 3 নম্বর যে প্রতিকার সেটা হচ্ছে নিষেধাজ্ঞার মাধ্যমে, আদালতের নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ উৎপাদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এরপর আমি বলছি ব্যক্তিগত উৎপাদ বা প্রাইভেট নিউসেন্স কি। যে উৎপাদ কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য ক্ষতিকর বা বিরক্তিকর তাকে ব্যক্তিগত উৎপাদ বলে। সুতরাং বলা যায় বেআইনিভাবে পানি, বিদ্যুৎ, গ্যাস, শব্দ, আগুন, তাপ ইত্যাদি দ্বারা অন্যের ক্ষতি করা বা বিরক্তি সৃষ্টি করাকেই প্রাইভেট নিউসেন্স বা ব্যক্তিগত উৎপাদ বলে। শাস্তি, এর শাস্তির বিষয়ে দণ্ডবিধির 269 ধারায় থেকে 294 বি পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। 269 থেকে 294 বি। সাধারণ উৎপাতের বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে, তবে দণ্ডবিধির 290 ধারা অনুযায়ী বলা যায় জনসাধারণের বিরক্তি উৎপাদক কোনো কাজ করলে যদি এই বিধিতে অন্য কোনো বিধান না থাকে তাহলে সেই ব্যক্তির 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এরপরে আমি পরের টিকাতে যাচ্ছি, অপরাধজনক নরহত্যা ও খুন। অপরাধজনক নরহত্যা, ইংরেজিতে যাকে বলে কালপেবল হোমিসাইড, দণ্ডবিধির 299 ধারায় এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। 299 ধারা অনুযায়ী মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে কাজের দ্বারা মৃত্যু ঘটতে পারে তা জেনেও সেই কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে জখম মৃত্যু ঘটাতে পারে এমন জখম ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে তাকে অপরাধজনক নরহত্যা বা কালপেবল হোমিসাইড বলে। ধারা 299। অপরাধজনক নরহত্যার উপাদান কী কী? 1 নম্বর উপাদান মৃত্যু ঘটানো। 2 নম্বর উপাদান কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটানো। 3 নম্বর উপাদান কোনো কাজ মৃত্যু ঘটাতে পারে তা অবগত থাকতে হবে। 4 নম্বর উপাদান মৃত্যু ঘটানোর আশঙ্কা আছে এটি জানা থাকতে হবে। 5 নম্বর উপাদান মৃত্যু ঘটানোর ইচ্ছা থাকতে হবে। এখন আমি যাচ্ছি খুন, ইংরেজিতে যাকে বলে মার্ডার। দণ্ডবিধির 300 ধারায় খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন কোনো অপরাধজনক নরহত্যা পরিকল্পিতভাবে করা হয় বা উত্তেজনা বা কলহ ছাড়া অনুষ্ঠিত হয় তখন তাকে খুন বলে। দণ্ডবিধির 300 ধারা অনুযায়ী কতিপয় ব্যতিক্রম ছাড়া অপরাধজনক নরহত্যা খুন হিসাবে গণ্য হবে যদি নিম্নোক্তভাবে মৃত্যু ঘটানো হয়। 1 নম্বর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ করা হলে। 2 নম্বর আঘাতকারীর যদি জানা থাকে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবেই কারো মৃত্যু হতে পারে। 3 নম্বর যে কাজটি করে তার জানা আছে ওই কাজটি এমন বিপজ্জনক যে কারো মৃত্যু হতে পারে বা এর ফলে এমন জখম হবে যার পরিণতি মৃত্যু হবে। এখন খুনের উপাদান কী কী? 1 নম্বর উপাদান মৃত্যু ঘটানো হবে। 2 নম্বর উপাদান কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটানো হবে। 3 নম্বর উপাদান মৃত্যুর ঘটানোর ইচ্ছা বা অভিপ্রায় থাকতে হবে।
4 নম্বর উপাদান এমন জখম করার ইচ্ছা বা অভিপ্রায় থাকবে যার ফলে মৃত্যু ঘটতে পারে। 5 নম্বর উপাদান উক্ত কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা থাকতে হবে। এরপরে আমি যাচ্ছি অপরাধমূলক নরহত্যা কখন খুন হিসাবে গণ্য হয়। দণ্ডবিধি 300 ধারা অনুযায়ী অপরাধমূলক নরহত্যা যে ক্ষেত্রে খুন হিসাবে গণ্য করা হয় তা হল ব্যতিক্রম ছাড়া সকল হত্যা, মৃত্যু সংঘটনের উদ্দেশ্যে আঘাত করা, এমন দৈহিক জখম যার স্বাভাবিক পরিণতি মৃত্যু, মৃত্যুর আশঙ্কা অবগত থেকে কাজ করা। আমি এখন এর ব্যতিক্রম কিছু আছে, সেই ব্যতিক্রমগুলি আমি বলছি, আর তার আগে আমি শাস্তিটা বলে নেই। অপরাধজনক নরহত্যার শাস্তি ধারা 304-এ বর্ণিত হয়েছে, যার শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। আর খুনের শাস্তি 302 ধারায় বলা হয়েছে, যার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। আমি এরপর কখন অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না বা কখন খুন অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হয়, এখানে 5টি ব্যতিক্রম আছে 300 ধারায়। এই ব্যতিক্রমগুলা বলছি। ব্যতিক্রম 1, হঠাৎ উত্তেজনার বশবর্তী হয়ে মৃত্যু ঘটালে। ব্যতিক্রম 2, আত্মরক্ষার্থে বা সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটালে। ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী তার দায়িত্ব মনে করে কারো মৃত্যু ঘটালে। 4, আকস্মিক বিপদের সময় আকস্মিক উত্তেজনার কারণে পূর্ব পরিকল্পনা ছাড়া মৃত্যু ঘটালে। 5, কোনো সাবালিক ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে বা আত্মহত্যা করলে এগুলা খুন হিসাবে বিবেচনা করা হবে না, এগুলা বিবেচিত হবে অপরাধমূলক নরহত্যা হিসেবে। এরপর আমি যাচ্ছি পরের আইটেম, অপরাধমূলক ষড়যন্ত্র। দণ্ডবিধি ধারা 120-এ এই ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ইংরেজিতে বলে ক্রিমিনাল কনস্পিরেসি, সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই সংজ্ঞা অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য বা কোনো বৈধ কাজ অবৈধভাবে করার জন্য বা করানোর জন্য একমত হলে বা সম্মত হলে তাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। উপাদান বলছি। 1 নম্বর উপাদান 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। 2 নম্বর উপাদান সকলকে একমত হতে হবে। 3 নম্বর উপাদান কোনো অবৈধ কাজ করতে হবে। 4 নম্বর উপাদান কোনো বৈধ কাজ অবৈধভাবে করতে হবে। 5 নম্বর উপাদান নিজেরা উক্ত কাজ করতে হবে অথবা অন্যকে দিয়ে করানোর উদ্দেশ্য থাকতে হবে। 6 নম্বর কোনো ষড়যন্ত্র অনুসরণ করে কাজটি করতে হবে। আবার ষড়যন্ত্র 2 ভাবে হয়, অপরাধমূলক ষড়যন্ত্র, টর্ট হিসেবে ষড়যন্ত্র। তাহলে আমি এখন শাস্তি ব্যাপারে বলছি। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি যদি যে কাজটি ষড়যন্ত্রের মাধ্যমে করা হয় সেই কাজের ফলে যদি মৃত্যু ঘটানো হয় বা খুন হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এরপরে আমি পরে টিকায় যাচ্ছি ছিনতাই। দণ্ডবিধির 383 ধারায় ছিনতাইয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে ক্ষতি বা আঘাতের ভয় দেখিয়ে অথবা অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি বা আঘাত করবে এই ভয় দেখিয়ে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত বা কোনো স্বাক্ষর বা মূল্যবান জামানত হতে পারে এমন জিনিস হস্তান্তর করতে বাধ্য করে, তাহলে তা বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বা ছিনতাই, ইংরেজিতে বলে এক্সটর্শন বলে। যেমন ক,
খকে এইরূপ ভয় দেখায় যে খ তাকে টাকা না দিলে তার বিরুদ্ধে সে কুৎসা রচনা করবে। এইভাবে সে তাকে টাকা দিতে বাধ্য করে। এক্ষেত্রে ক বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বা ছিনতাই করেছে বলে গণ্য করা হবে। আবার ক খকে এইরূপ ভয় দেখায় যে খ তাকে টাকা না দিলে সে খয়ের সন্তানকে আঘাত করবে। এইভাবে সে তাকে টাকা দিতে বাধ্য করে। এক্ষেত্রে ক বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বা ছিনতাই বা এক্সটর্শন করেছে। এখন আমি উপাদানে যাচ্ছি। ছিনতাইয়ের উপাদান: কোনো ব্যক্তিকে ক্ষতি বা আঘাতের ভয় দেখানো হবে। 2 নম্বর উপাদান: কোনো নিকটাত্মীয় বা পরিচিত কাউকে ক্ষতি বা আঘাতের ভয় দেখানো হবে। 3 নম্বর উপাদান: কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত বা কোনো স্বাক্ষর বা মূল্যবান জামানত হতে পারে এমন জিনিস হস্তান্তর করতে বাধ্য করা হবে। আমি এখন শাস্তি বলছি। 384 ধারায় ছিনতাইয়ের শাস্তি বর্ণনা করা হয়েছে। সে অনুযায়ী বলপূর্বক সম্পত্তি আদায় করলে সশ্রম বা বিনাশ্রম 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। 385 ধারা অনুযায়ী বল প্রয়োগে সম্পত্তি আদায় করার উদ্দেশ্যে জখমের ভয় অভিভূত করলে বা আঘাতের ভয় দেখিয়ে যদি ছিনতাই করা হয় তাহলে সশ্রম বা বিনাশ্রম 14 বছর পর্যন্ত কারাদণ্ড, যা 5 বছরের কম হবে না, অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপর আমি পরের টিকায় যাচ্ছি। ধর্ষণ ও ব্যভিচার। ধর্ষণ ইংরেজিতে বলে রেপ। দণ্ডবিধির 375 ধারায় রেপ বা ধর্ষণের সংজ্ঞা প্রদান করা হয়েছে: কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে অথবা তার সম্মতি ছাড়া অথবা ভয় দেখিয়ে সম্মতি আদায় করে অথবা প্রতারণা করে যৌন সঙ্গম করলে তাকে ধর্ষণ বলে। কোনো নারীর সাথে নিম্মুক্তভাবে যৌন সঙ্গম করলে তা ধর্ষণ বলে গণ্য হবে। 1 উক্ত নারীর সম্মতি ছাড়া, উক্ত নারীর ইচ্ছার বিরুদ্ধে, মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করলে, প্রতারণা করলে, যেমন কোনো নারী হয়তো জানে যে পুরুষ লোকটি তার স্বামী, কিন্তু পুরুষ লোকটি জানে সে উক্ত নারীর স্বামী নয়, অর্থাৎ প্রতারণামূলক বিবাহ সম্পন্ন হলে। এরপরে নারীর বয়স 14 বছরের কম হলে তার সম্মতি থাকলেও তা ধর্ষণ হিসাবে গণ্য হবে। এখন আমি যাচ্ছি ধর্ষণের উপাদান কী কী। 1 নম্বর উপাদান: অপরাধী ব্যক্তি কোনো নারীর সাথে যৌন সঙ্গম করবে। 2 নম্বর উপাদান: উক্ত নারীর সম্মতি থাকবে না। 3 নম্বর উপাদান: সম্মতি থাকলেও যদি নারীর বয়স 14 বছরের কম হয়। 4 নম্বর উপাদান: উক্ত নারীর ইচ্ছাও থাকবে না। 5 নম্বর উপাদান: অপরাধী ব্যক্তি এবং উক্ত নারী পরস্পর স্বামী স্ত্রী হবে না। 6 নম্বর উপাদান: মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করলে। 7 নম্বর উপাদান: বীর্যপাত বা সতীচ্ছেদ হোক বা না হোক লিঙ্গ প্রবেশ করলেই তা ধর্ষণ হবে। 8 নম্বর উপাদান: আইনানুগভাবে তারা বিবাহিত কিন্তু উক্ত বিবাহ মূলত বৈধ নয়, এমন ক্ষেত্রে নারীর সম্মতি থাকলেও তা ধর্ষণ হবে। এখন আমি ধর্ষণের শাস্তি বলছি। দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণের শাস্তি বর্ণিত হয়েছে। সেটা 2 ভাবে শাস্তিটি বর্ণিত হয়েছে। উক্ত নারী যদি নিজের স্ত্রী না হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড, এবং সম্প্রতি মৃত্যুদণ্ডর বিধান রাখা হয়েছে। তাহলে আমরা বলতে পারি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। উক্ত নারী যদি নিজের স্ত্রী হয়, অর্থাৎ স্ত্রীর বয়স 12 বছর কম হলে
2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এখন আমি ব্যভিচার বলছি, ইংরেজিতে বলে অ্যাডাল্টারি। যদি কোনো ব্যক্তি এমন কোনো নারীর সাথে যৌন সঙ্গম করে যে নারী অন্য কোনো পুরুষের স্ত্রী এবং উক্ত নারীর স্বামীর অনুমতি ছাড়া এবং যা ধর্ষণের পর্যায়ে পড়ে না, তাহলে উক্ত যৌন সঙ্গম ব্যভিচার হিসেবে গণ্য হয়। এরপর আমি বলছি ব্যভিচারের শাস্তি কী। দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচারের শাস্তি বর্ণিত হয়েছে। সে অনুযায়ী ব্যভিচারে অভিযুক্ত অপরাধীর যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপর আমি পরের টিকাতে যাচ্ছি, জালিয়াতি। জালিয়াতি 463 ধারায় জালিয়াতির সংজ্ঞা প্রদান করা হয়েছে। সে অনুযায়ী যদি কোনো ব্যক্তি জনগণের বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য বা কোনো দাবি বা অধিকার সমর্থন করার জন্য কোনো সম্পত্তি পরিত্যাগ করতে বা কোনো চুক্তি সম্পাদন করতে অথবা প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রস্তুত করে, তাহলে উক্ত ব্যক্তির কাজ জালিয়াতি বলে গণ্য হবে। ইংরেজিতে যাকে বলে ফরজারি, FORGERY, ফরজারি। এখন আমি বলছি জালিয়াতির উপাদান। দলিলটি মিথ্যা হবে। 2 নম্বর উপাদান, প্রতারণার আশ্রয় নিয়ে দলিলটি তৈরি হবে। 3 নম্বর উপাদান, কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে দলিলটি তৈরি হবে। 4 নম্বর উপাদান, কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করানোর উদ্দেশ্যে দলিলটি তৈরি হবে। 5 নম্বর উপাদান, কোনো ব্যক্তিকে কোনো চুক্তি সম্পাদন করার জন্য বাধ্য করার উদ্দেশ্যে দলিলটি তৈরি হবে। 6 নম্বর উপাদান, দলিলটি সম্পূর্ণ বা অংশবিশেষ তৈরি হবে। এরপর আমি যাচ্ছি শাস্তি। দণ্ডবিধি ধারা 465 অনুযায়ী জালিয়াতি করলে যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপর আমি যাচ্ছি প্রতারণা, ইংরেজিতে বলে চিটিং। যদি কোনো কথা বা কাজ অসত্য জেনেও কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তা বিশ্বাস করাতে চেষ্টা করে এই উদ্দেশ্যে যে সে নিজে লাভবান হবে এবং অন্যকে ঠকাবে, তাহলে তাকে প্রতারণা বলে। দণ্ডবিধির 415 ধারায় প্রতারণার সংজ্ঞা প্রদান করা হয়েছে। সে অনুযায়ী যদি কোনো ব্যক্তি ছলনা করে প্রবঞ্চনামূলকভাবে অথবা অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে সম্পত্তি প্রদানে প্ররোচিত করে অথবা কোনো ব্যক্তির নিকট সম্পত্তি রাখার জন্য সম্মতি প্রদানে প্ররোচিত করে, তাহলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। আবার উক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো ব্যক্তিকে এমন কাজ করতে বা কাজ থেকে বিরত রাখতে প্ররোচিত করে যা স্বাভাবিক অবস্থায় সেই ব্যক্তি করত না বা করা থেকে বিরত থাকতো না, এটাও প্রতারণার শামিল। তাহলে উপাদান কি কি? কোনো অসত্য বিষয় প্রস্তাব করা। 2 নম্বর উপাদান, নিজেও অসত্য বলে বিশ্বাস করে। 3 নম্বর, কোনো তথ্য গোপন রাখে। 4 নম্বর, কাজটি সম্পাদনের ইচ্ছা থাকে না। এবং এর পরের উপাদান হচ্ছে আইন দ্বারা প্রতারণা ঘোষণা করা হয়েছে এমন কোনো কাজ করা বা বিরত থাকা। প্রতারণার শাস্তি 417 ধারায় প্রতারণার শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। সে অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতারণার দায়ে অভিযুক্ত হয়, তাহলে সে যে কোনো বর্ণনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড তার হতে পারে।
এরপরের টপিকে আমি যাচ্ছি, দস্যুতা। দণ্ডবিধির 390 ধারায় দস্যুতার সংজ্ঞা প্রদান করা হয়েছে। সে অনুযায়ী চুরি অথবা বলপূর্বক গ্রহণের সময় উগ্রতা প্রকাশ করলে তাকে দস্যুতা বলে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি চুরি করলে তখন তা ডাকাতিতে রূপ নেয়, আর ডাকাতির সময় উগ্রতা প্রকাশ করলে তা দস্যুতা হয়। আমি তাহলে চুরির ক্ষেত্রে দস্যুতা কিভাবে হয় সেটা বলছি, তারপরে বলবো বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে দস্যুতা কিভাবে হয়। চুরির ক্ষেত্রে উপাদান কিভাবে দস্যুতা হয় চুরির ক্ষেত্রে। 1 নম্বর, সংশ্লিষ্ট সম্পত্তি অস্থাবর হতে হবে। 2 নম্বর, উক্ত সম্পত্তি কারো দখলে থাকতে হবে। 3 নম্বর, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক স্থানান্তর হতে হবে। 4 নম্বর, বিনা অনুমতিতে স্থানান্তর করতে হবে। 5 নম্বর, অবৈধভাবে উক্ত সম্পত্তি লাভের অভিপ্রায় থাকতে হবে। 6 নম্বর উপাদান, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক কাউকে মৃত্যু ঘটাতে হবে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করতে হবে, বা আঘাত করতে হবে, বা আঘাত করার চেষ্টা করতে হবে, বা অবৈধভাবে কাউকে আটক করতে হবে, বা অবৈধভাবে কাউকে আটকের চেষ্টা করতে হবে। এখন আমি বলছি বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে উপাদান কি কি। 1 নম্বর উপাদান, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক কাউকে তাৎক্ষণিক মৃত্যুর বা তাৎক্ষণিক আঘাতের চেষ্টা করতে হবে। 2 নম্বর উপাদান হচ্ছে তখন তাকে উক্ত ব্যক্তির সামনে থাকতে হবে। 3 নম্বর উপাদান, উক্ত ব্যক্তির ইচ্ছাকৃত করতে হবে। 4 নম্বর উপাদান, অবৈধভাবে উক্ত ব্যক্তিকে কোনো সম্পদ প্রদান করতে প্ররোচনা করতে হবে। এখন আমি যাচ্ছি শাস্তি। দণ্ডবিধির 392 ধারা অনুযায়ী যে ব্যক্তি দস্যুতা করে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। আর দস্যুতা যদি রাজপথে হয় এবং যদি রাতে অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই শাস্তির মেয়াদ বেড়ে 14 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। দণ্ডবিধির 396 ধারা অনুযায়ী ডাকাতি করাকালে তাদের মধ্যে কোনো একজন যদি খুন করে তাহলে উক্ত ব্যক্তিদের সকলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং একই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা 396 ধারায় বলা হয়েছে। আর দণ্ডবিধির 397 ধারা অনুযায়ী দস্যুতা বা ডাকাতির সময় তাদের মধ্যে কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র ব্যবহার করে কাউকে গুরুতর আঘাত করে বা গুরুতর আঘাতের উদ্যোগ নেয় বা মৃত্যু ঘটানোর উদ্যোগ নেয় তাহলে তার কমপক্ষে 7 বছরের কারাদণ্ড হবে। সেক্ষেত্রে যারা ছিল 5 বা ততোধিক সবার জন্য এই শাস্তি প্রযোজ্য হবে, 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন আমি যাচ্ছি ডাকাতি। ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে 391 ধারায়। চুরি এবং দস্যুতার সাথে ডাকাতির কাছাকাছি সম্পর্ক রয়েছে। ডাকাতি ইংরেজি হচ্ছে ড্যাকোইটি, DACOITY, ড্যাকোইটি। চুরির সময় উগ্রতা প্রকাশ করলে তা দস্যুতা হয়, আর 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা করলে তাকে ডাকাতি বলে। দণ্ডবিধির 391 ধারায় ডাকাতির সংজ্ঞা প্রদান করা হয়েছে। যদি 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা অনুষ্ঠান করে বা উক্ত কাজ করার উদ্যোগ গ্রহণ করে বা দস্যুতাকারী ব্যক্তিগণ তাদের সাহায্যকারী ব্যক্তিগণের সংখ্যা 5 বা ততোধিক হয়
তাহলে তাদের প্রত্যেকে ডাকাতি করে বলে গণ্য হবে। ডাকাতি একটি আমলযোগ্য, কগনিজেবল এবং জামিন অযোগ্য নন বেইলেবল অপরাধ। ডাকাতির উপাদান নিম্নের যে কোনো একটি কাজ করলে ডাকাতি হবে বলে বিবেচনা করা হবে। ডাকাতি হয়েছে বা সংগঠিত হয়েছে ডাকাতি যদি ১. ৫ বা ততোধিক ব্যক্তি চুরি বা বলপূর্বক গ্রহণের সময় উগ্রতা প্রকাশ করে। ২. ৫ বা ততোধিক ব্যক্তি উক্ত সম্পত্তি বহন বা বহনের উদ্যোগের সময় উগ্রতা প্রকাশ করে। ৩. ৫ বা ততোধিক ব্যক্তি যদি উক্ত কাজের সময় ভীতি প্রদর্শন করে অথবা মৃত্যু ঘটায়। ৪ নম্বর উপাদান ৫ বা ততোধিক ব্যক্তি চুরির সময় আঘাত করে। ৫ বা ততোধিক ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধ আটকের ভয় দেখায়। ৬ ৫ বা ততোধিক ব্যক্তি উক্ত সম্পদ সমর্পণ করতে বাধ্য করে। এখন আমি বলছি ডাকাতির শাস্তি। ৩৯৫ ধারায় ডাকাতির শাস্তি বর্ণনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ডাকাতি করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দণ্ডিত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এরপর আমি যাচ্ছি আঘাত। দণ্ডবিধির ৩১৯ ধারায় আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ব্যথা, বিমার বা বৈকল্য ঘটালে তাকে আঘাত বলে। কোনো ব্যক্তিকে রাগান্বিত হয়ে সামান্য স্পর্শ করলেও তা বল প্রয়োগ বলে গণ্য হবে বা আঘাত বলে গণ্য হবে। তবে কাজটি স্বেচ্ছা প্রণোদিত হতে হবে, যেমন শরীরে পানি ছিটিয়ে দেয়া, কান মলে দেয়া, ইচ্ছার বিরুদ্ধে কোনো মহিলাকে চুম্বন করা, আলো বা তাপ দেয়া ইত্যাদি। সুতরাং বলা যায় কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির শরীরে বল প্রয়োগ করলে তাকে আঘাত বলে। এখন আমি যাচ্ছি আঘাতের শাস্তি। দণ্ডবিধির ৩২৩ ধারায় আঘাতের শাস্তি বর্ণনা করা হয়েছে এবং দণ্ডবিধির ৩২৪ ধারায়ও আঘাতের শাস্তি বর্ণনা করা হয়েছে। ৩২৩ ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করলে উক্ত ব্যক্তির যে কোনো মেয়াদের ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১,০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আর দণ্ডবিধির ৩২৪ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত দান করলে উক্ত ব্যক্তির যে কোনো বর্ণনার ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এখন আমি যাচ্ছি গুরুতর আঘাত বা আঘাত কখন গুরুতর আঘাতে পরিণত হয়। দণ্ডবিধির ৩২০ ধারা অনুযায়ী দণ্ডবিধির ৩২০ ধারায় গুরুতর আঘাতের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেই অনুযায়ী যদি আঘাত এমন পর্যায়ে যায় যদি কোনো ব্যক্তিকে পুরুষত্বহীন করা হয়, যদি স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টি নষ্ট করা হয়, যদি স্থায়ীভাবে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা হয়, যদি যে কোনো অঙ্গের অনিষ্ট সাধন করা হয়, যদি যে কোনো অঙ্গের শক্তি ধ্বংস করা হয়, যদি মাথা বা মুখের স্থায়ী বিকৃতি ঘটানো হয়, যদি কোনো হাড় বা দাঁত ভেঙে ফেলা হয়, অথবা যদি এমন আঘাত দেওয়া হয় যার ফলে ২০ দিন পর্যন্ত সাধারণ কাজকর্ম করতে অপারগ হয়, তাহলে তা গুরুতর আঘাত হিসাবে বিবেচিত হবে। এখন আমি যাচ্ছি গুরুতর আঘাতের শাস্তি কি। দণ্ডবিধির ৩২৫ ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করলে উক্ত ব্যক্তির যে কোনো বর্ণনার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। আর ৩২৬ ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করলে উক্ত ব্যক্তির যে কোনো বর্ণনার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এরপর আমি পরের আইটেমে যাচ্ছি
শাস্তি কাকে বলে এবং কি? যে কোনো ব্যক্তি অন্যায় কাজ করলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আইনে নিষিদ্ধ কোনো কাজ সম্পাদন করলে যেমন অন্যায় হিসেবে বিবেচিত হয়, আবার আইনে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজ করা থেকে বিরত থাকলেও অন্যায় হিসেবে বিবেচিত হবে। এই সকল ক্ষেত্রেই শাস্তির ব্যবস্থা রয়েছে। অপরাধ দমনের জন্যই মূলত শাস্তির ব্যবস্থা করা হয়। শাস্তি কাকে বলে? কোনো অন্যায়কারীকে তার অন্যায় কাজের জন্য যেই পীড়ন দেওয়া হয় তাকেই শাস্তি বলে। এই পীড়ন শারীরিকভাবে হতে পারে, আবার মানসিকভাবেও হতে পারে। কোনো অপরাধীকে পীড়ন বা যাতনা দেওয়ার দায়িত্ব সরকার বা রাষ্ট্রের। অর্থাৎ কোনো অপরাধীকে তার অপরাধের জন্য শারীরিক বা মানসিক যে যাতনা দেওয়া হয় তাকে শাস্তি বলে। এখন আমি যাচ্ছি শাস্তির বিভিন্ন মতবাদগুলো কী কী। 1 নম্বর প্রতিশোধমূলক মতবাদ, 2 নম্বর প্রতিরোধমূলক বা নিবারণমূলক মতবাদ, 3 নম্বর প্রায়শ্চিত্তমূলক মতবাদ, 4 নম্বর সংশোধনমূলক মতবাদ, 5 নম্বর দৃষ্টান্তমূলক বা নিবৃত্তিমূলক মতবাদ। এখন আমি যাচ্ছি শাস্তির প্রকারভেদ কাকে বলে। শাস্তির প্রকারভেদ কী কী? একজন ব্যক্তি বিশেষে এবং অপরাধ বিশেষে বিভিন্ন রকম শাস্তির প্রয়োগ করা হয়। আমি এখন শাস্তির কী কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে তা দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী কী কী শাস্তি আছে সেই সম্পর্কে বলছি। দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী শাস্তি 5 প্রকার। 1 নম্বর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা ফাঁসি। 2 নম্বর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। 3 নম্বর শাস্তি হচ্ছে কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড অন্তর্ভুক্ত এই নাম্বারে কারাদণ্ড। 4 নম্বর সম্পত্তি বাজেয়াপ্তকরণ। 5 নম্বর জরিমানা। আবার এই শাস্তি ছাড়াও আরও 2 ধরনের শাস্তি রয়েছে কিশোর অপরাধীদের জন্য। এক হচ্ছে বেত্রাঘাত এবং আরেকটি হচ্ছে রিফরমেটরিতে আটক। এটা হচ্ছে কিশোর অপরাধীদের জন্য। এরপর আমি যাচ্ছি শীত কেটে গৃহে প্রবেশ, ইংরেজিতে যাকে বলে হাউস ব্রেকিং। দণ্ডবিধির ধারা 445 অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিম্নের 6টি উপায়ের যে কোনো উপায়ে অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো গৃহে প্রবেশ করে অথবা অপরাধ করার পর নিম্নোক্ত 6টি উপায়ে নিষ্ক্রমণ বা বাহিরে বের হয়, তাহলে সে শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ বা হাউস ব্রেকিং করেছে বলে গণ্য করা হবে। এক্ষেত্রে সম্পূর্ণ শরীর প্রবেশ করালে যেমন শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ হবে, তেমনি শরীরের কোনো অংশ বা একটি অংশ বা একটি অঙ্গ প্রবেশ করালেও শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে। যেমন জানালা দিয়ে হাত ঢুকিয়ে কিছু নিয়ে আসা। 6টি উপায় রয়েছে শীত কেটে গৃহে প্রবেশের ক্ষেত্রে। প্রথমটি হচ্ছে এটি এমন পথ যা গৃহে অনধিকার প্রবেশ বা বাহির হওয়ার জন্য সে নিজে বা তার সাহায্যকারী কেউ তৈরি করেছে, যেমন শীত কাটা। 2 নম্বর, এটি এমন পথ যা সে নিজে বা তার সাহায্যকারী তৈরি করেছে শুধু তাদের প্রবেশ বা বাহির হওয়ার জন্য, অন্য কোনো ব্যক্তি প্রবেশ বা বাহির হওয়ার জন্য নয়, যেমন দেয়াল টপকিয়ে প্রবেশ বা বাহির হলেও এর অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর, এই পথ সে এমনভাবে উন্মুক্ত করে যেভাবে উন্মুক্ত করা মালিকের উদ্দেশ্য ছিল না। 4 নম্বর, তালা ভেঙে বা তালা খুলে প্রবেশ করলে বা বাহির হলে। 5 নম্বর, অপরাধমূলক বল প্রয়োগ করে প্রবেশ করলে
বা বাহির হলে অথবা আঘাত করে বা আঘাতের হুমকি দিয়ে প্রবেশ করলে বা বাহির হলে। 6 নম্বর, আটকানো কোনো কিছু খুলে প্রবেশ করলে বা বাহির হলে শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে উপরে 6টি উপায়ের যে কোনো উপায়ে অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো গৃহে প্রবেশ করলে, যেমন শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ বা হাউস ব্রেকিং করেছে বলে গণ্য হয়, তেমনি স্বাভাবিক পথ দিয়ে ঢোকার পর অপরাধ অনুষ্ঠান করে উপরোক্ত 6টি উপায়ের যে কোনো উপায়ে বের হলেও শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য করা হবে। এখন আমি শাস্তি বলছি। 353 ধারায় দণ্ডবিধির এই শীত কেটে গৃহে প্রবেশের শাস্তি বর্ণিত হয়েছে। সে অনুযায়ী শীত কেটে গৃহে প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ করলে তার সশ্রম বা বিনাশ্রম 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এরপরে আমি বলছি দাঙ্গা, ইংরেজিতে যাকে বলে রায়োটিং, RIOTING, রায়োটিং। দণ্ডবিধির ধারা 146 অনুযায়ী কোনো বেআইনি সমাবেশে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যদি উগ্রতা প্রকাশ করা হয় বা বল প্রয়োগ করা হয় তাহলে তাকে দাঙ্গা বা রায়োটিং বলে। কোনো বেআইনি সমাবেশের একজন সদস্য যদি উগ্রতা প্রকাশ করে বা বল প্রয়োগ করে তাহলে তা দাঙ্গা হিসেবে বিবেচিত হবে। দাঙ্গার উপাদান: 1 নম্বর উপাদান, বেআইনি সমাবেশ হতে হবে। 2 নম্বর উপাদান, 5 বা তার বেশি সদস্য থাকতে হবে। 3 নম্বর উপাদান, উগ্রতা বা বল প্রয়োগ করতে হবে। 4 নম্বর উপাদান, প্রত্যেক সদস্যের সাধারণ উদ্দেশ্য থাকতে হবে। এখন আমি বলছি দাঙ্গার শাস্তি কী। দণ্ডবিধির 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি দাঙ্গার অপরাধে দোষী হলে তার যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আর দণ্ডবিধির 148 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্রসহ ডেডলি ওয়েপন্স দিয়ে দাঙ্গার অপরাধে দোষী হলে তার যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপর আমি যাচ্ছি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, রাইটস অফ প্রাইভেট ডিফেন্স। দণ্ডবিধি ধারা 96 থেকে ধারা 106 পর্যন্ত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা রাইটস অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা হয়েছে। মানুষ তার নিজের দেহ বা অন্যের দেহ বা সম্পত্তি রক্ষার জন্য অন্যকে প্রতিহত করার অধিকারই হলো আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার মানুষের মানবিক অধিকার। জন্মগতভাবেই মানুষ এই অধিকার লাভ করে থাকে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতির রক্ষার দায়িত্ব সরকার বা রাষ্ট্রের, কিন্তু কোনো সরকারের পক্ষে সমস্ত জনগণের জানমাল রক্ষা করা সম্ভব হয় না। এক্ষেত্রে জনগণের সহায়তার দরকার হয়। যেহেতু প্রত্যেক মানুষকে রক্ষার জন্য সরকারের পক্ষে বিভিন্ন বাহিনী নিয়োগ করা সম্ভব নয়, সেহেতু সরকার জনগণকে তার আত্মরক্ষার অধিকার দিয়েছে। এক্ষেত্রে নিয়ম বা পদ্ধতি রয়েছে। নির্দিষ্ট নিয়মে বা পদ্ধতিতে আত্মরক্ষা করতে হবে। সেটা দণ্ডবিধির ধারা 96 থেকে ধারা 106 সেই পদ্ধতি কথা বলা হয়েছে এবং শাস্তির কথা বলা হয়েছে। অপহরণ ও অপহরণ পরে আমি আইটেমে যাচ্ছি টিকায়। অপহরণ, ইংরেজিতে যাকে বলে কিডন্যাপিং। দণ্ডবিধির ধারা 360 অনুযায়ী কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত অথবা উক্ত ব্যক্তির আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতীত বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে গেলে তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছে বলে গণ্য করা হবে। আর দণ্ডবিধির 361 ধারা অনুযায়ী 14 বছরের কম কোনো বালক অথবা 16 বছরের কম কোনো বালিকাকে বা
কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তিকে তার আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান থেকে উক্ত অভিভাবকের সম্মতি ব্যতীত নিয়ে গেলে বা প্রলুব্ধ করে নিয়ে গেলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে অপহরণ বলে গণ্য হবে। এখন আমি যাচ্ছি অপবাহন, ইংরেজিতে যাকে বলে অ্যাবডাকশন। দণ্ডবিধির 362 ধারায় অ্যাবডাকশন বা অপবাহনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করা হলে বা প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে কোনো স্থান থেকে অন্য স্থানে গমন করালে তাকে অপবাহন বলে। অপবাহন হতে হলে দুটি বিষয় অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে জোর করে বা প্রতারণা করা বা জোর করা। 2 নম্বর হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গমন করানো। এরপরে আমি শাস্তির ব্যাপারে যাচ্ছি। দণ্ডবিধির ধারা 364 ধারায় অপবাহনের শাস্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে খুন করার উদ্দেশ্যে যদি অপবাহন বা অ্যাবডাকশন করা হয় তাহলে তার শাস্তি যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড হবে। আর অপহরণের শাস্তি হচ্ছে 363 ধারায়। সেখানে যদি অপহরণ করা হয় তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপরে আমি যাচ্ছি অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এই টিকাতে। দণ্ডবিধির 403 ধারায় অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ, ইংরেজিতে যাকে বলে ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। দণ্ডবিধির 403 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করলে বা তার নিজের ব্যবহার্য সম্পদে পরিণত করলে তাকে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বলে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টিকে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ করা যায় না। অর্থাৎ সম্পত্তি আত্মসাৎ হলে উক্ত সম্পত্তি অবশ্যই অস্থাবর বা মুভেবল প্রপার্টি হতে হবে। এছাড়া এই ধরনের সম্পত্তি আত্মসাতের জন্য অপরাধীকে সম্পত্তি প্রাপ্তির জন্য কোনো চুক্তিতে আবদ্ধ হতে হয় না। সুতরাং এখানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ থাকে না। কোনো ব্যক্তি যদি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করে তাহলে 403 ধারায় শাস্তির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এরপরে আমি যাচ্ছি অপরাধের সহায়তা। দণ্ডবিধির 107 ধারায় অপরাধের সহায়তার সংজ্ঞা প্রদান করা হয়েছে। আমরা জানি যে যে কাজ করা অপরাধ সেই কাজে সহায়তা করাও সমান অপরাধ। সাধারণত কোনো মন্দ কাজ করার জন্য উদ্বুদ্ধ করা বা উৎসাহ দেয়া বা ইঙ্গিত করা বা সমর্থন করা বা উত্তেজিত করাকে অপরাধের সহায়তা বলে। এটা দণ্ডবিধির 107 ধারায় বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে 1 নম্বর প্ররোচনা দ্বারা কোনো কিছু সম্পাদন করার জন্য কোনো ব্যক্তিকে প্ররোচনা দেয়া। 2 নম্বর হচ্ছে ষড়যন্ত্র দ্বারা কোনো কিছু সম্পাদনের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, যা কোনো কাজ করা বা কাজ থেকে অবৈধভাবে বিরত থাকার ইচ্ছায় সংগঠিত হয়। 3 নম্বর হচ্ছে কোনো কাজ বা কাজ থেকে বিরতি দ্বারা সহায়তা করা, যেমন কোনো কিছুর সম্পাদন যা কোনো কাজ করতে বা কোনো কাজ থেকে বিরত থাকতে ইচ্ছাকৃত সাহায্য করা, এটাও অপরাধের সহায়তা হিসেবে গণ্য হবে। এরপরে আমি যাচ্ছি শাস্তি। যে অপরাধের সহায়তা করা হয় সেই অপরাধের ভিত্তিতে আসলে শাস্তি গণ্য করা হয় বা নিরূপণ করা হয়। অপরাধের মাত্রা তীব্রতার উপর ভিত্তি করে শাস্তির মাত্রা এবং তীব্রতা বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এখন আমি পরের টিকায় যাচ্ছি, পার্থক্য, সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য। 1, দুটি পার্থক্যের মধ্যে আমরা জানি যে
সাধারণ ইচ্ছা বা অভিপ্রায় সাধারণ উদ্দেশ্য এক জিনিস নয়। তাহলে পার্থক্য দেখছি। 1 নম্বর হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। অপরাধীদের মধ্যে যদি একই অভিপ্রায় থাকে তাহলে তাকে সাধারণ ইচ্ছা বা সাধারণ অভিপ্রায় বলে। আর সাধারণ উদ্দেশ্য হচ্ছে কোনো কাজ হাসিল করার জন্য যে উপায় মানুষকে প্ররোচনা দেয় তাকে সাধারণ উদ্দেশ্য বলে। 2 নম্বর হচ্ছে প্রতিশব্দগত পার্থক্য। সাধারণ ইচ্ছা বা অভিপ্রায়কে ইংরেজিতে কমন ইন্টেনশন বলে, আর সাধারণ উদ্দেশ্যকে ইংরেজিতে কমন অবজেক্ট বলে। ধারাগত পার্থক্য। সাধারণ ইচ্ছা বা অভিপ্রায় সম্পর্কে দণ্ডবিধির 34 ধারায় বর্ণনা করা হয়েছে, আর সাধারণ উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধির 149 ধারায়। সংখ্যাগত পার্থক্য। সাধারণ ইচ্ছা বা অভিপ্রায় বা ততোধিক ব্যক্তির উপর প্রযোজ্য হয়, আর সাধারণ উদ্দেশ্য 5 বা ততোধিক ব্যক্তির উপর প্রযোজ্য। অংশগ্রহণগত পার্থক্য। 4 নম্বর, সাধারণ ইচ্ছা বা অভিপ্রায়ের ক্ষেত্রে ব্যক্তিদেরকে অপরাধ সংগঠনের অংশগ্রহণ করতে হয়, আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে অপরাধীদেরকে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করতে হয় না, না করলেও অপরাধ হিসেবে গণ্য করা হবে। 6 নম্বর পার্থক্য। সাধারণ ইচ্ছা বা অভিপ্রায়ের ক্ষেত্রে যে অপরাধ উদ্দেশ্য ছিল সেই অপরাধটি সংগঠিত হতে হয়, আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে যে কোনো অপরাধ সংগঠিত হতে হয়। পরিধিগত পার্থক্য। সাধারণ ইচ্ছা বা অভিপ্রায় অপেক্ষাকৃত কম প্রশস্ত, আর সাধারণ উদ্দেশ্য অপেক্ষাকৃত অধিক প্রশস্ত। তাহলে শেষ হয়েছে, এখানেই শেষ করছি আমার টিকা বা শর্ট নোটসের আলোচনা। নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।